নমস্কার, আমি আপনাদের ঘরের ছেলে মানব গুহ। এবারের মেমারি বিধানসভার বিজেপি প্রার্থী। মেমারির সার্বিক উন্নয়নের স্বার্থে নারী সুরক্ষার আমূল পরিবর্তন আনতে এবং নেতাদের চুরি, দুর্নীতি, তোলাবাজি বন্ধ করতে এবং মানুষের যে কোনো কাজে নেতাদের হাত পেতে দাঁড়ানোর এই যে স্বভাব, এটা বন্ধ করতে আগামী 29 এপ্রিল 4 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে মানব গুহকে জেতান। নমস্কার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মানব গুহ অনলাইনে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মানব গুহ পাল্টানোর জন্য প্রচারটা কেমন হলো? দারুণ দারুণ প্রচার হয়েছে। একটু কম সময় পেয়েছি, কিন্তু যতটা পৌঁছানোর কথা প্রায় ততটা পৌঁছানোর চেষ্টা করেছি। আমি একটা কথা প্রথমেই জানতে চাইবো, ইউটিউবার, তুমিও ইউটিউবার ছিলে, এখনও আছো, হয়তো কাজটা করতে পারোনি। বলো এবার, ইউটিউবে কাজ করাটা শক্ত, নাই ভোটে নেমে ভোট প্রচারটা শক্ত? কি অভিজ্ঞতা কি হলো? না, অবশ্যই ভোটে নেমে কাজ করাটা একটা বড় চ্যালেঞ্জ। আমার স্টুডিও, আমার সিদ্ধান্ত, আমার স্টোরি, আমাদের নিউজ, ফলে এখানে অতটা ঝামেলা ছিল না। কিন্তু ভোটের ব্যাপারটা হচ্ছে একটা বিশাল একটা টিমকে নিয়ে চলতে হয় আর কি। এটা একটা ম্যানেজমেন্টেরও কাজ, মানে ভোটটা একটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট। ফলে এই ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাক না হয় খুব মুশকিল। প্রথম কদিন বেশ একেবারে নতুন তো, একটু ঘেঁটেই ছিলাম। তারপরে মোটামুটি দিন পাঁচেকের পর আস্তে আস্তে বেশ সামাল দিয়েছে। ভোটে নামার আগে, মানে ভোটে নামার তো একটা তো থাকে, যে একটা ভাবনাও থাকে যে ভোটে নেমে এই হবে সেই হবে। ভোটে নামার আগে যে ভাবনা ছিল ভোট সম্পর্কে, আর নামার পরে কি তফাৎটা লক্ষ্য করা গেল? বিশাল তফাৎ। মানে যারা ভোটে নামেনি, ভোট জিনিসটা কি তারা কখনো বাইরে থেকে উপলব্ধি করতেই পারবে না। ভোটে নামার আগে আমি ভাবতাম যে হ্যাঁ ভোটে লড়বো, সবকিছু ঠিকঠাক আছে। ভোটে নামার পর দেখলাম একটা, মানে ভোট হচ্ছে একটা বিশাল লড়াই, বিশাল লড়াই। বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ হয়, বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্টে, পার্টির ডিপার্টমেন্টে। মানে একটা হিউজ একটা ব্যাপার, হিউজ হিউজ একটা ব্যাপার। মানে দূর থেকে মনে হয় যে এই তো প্রার্থী হয়ে গেলাম, আমাকে সবাই ভোট দেবেন, আর কি সকালে একবার বেরিয়ে পড়লাম প্রচারে, কিন্তু বিষয়টা ওই রকম না, খুব টাফ কাজ, তাই তো মনে হলো? একদম দূর থেকে এটা মনে হয়, কিন্তু যখন একেবারে ভোটের লড়াইয়ে নামলাম কর্মীদের সঙ্গে, তখন দেখা গেল একটা বিশাল ব্যাপার, মানে একটা দক্ষযোগ্য যাকে বলে একদম একদম মানে রুট লেভেল থেকে, প্রশাসনিক লেভেল থেকে, প্রচার, এদিকে ম্যানেজমেন্ট, স্টার ক্যাম্পেনার, মানে একটা বিশাল একটা ব্যাপার, বিশাল, যেটা মানুষ ভোটের লড়াইয়ে না নামলে ভাবতে পারবে না, উপলব্ধি করতেই পারবে না। এটা আমারও অভিজ্ঞতা ছিল না প্রথমবার যেহেতু ভোট, ফলে এই উপলব্ধিটা আস্তে 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 হচ্ছে একটা একটা বড় লড়াইয়ের মধ্যে নেমে পড়ছি আর কি। তোমার রুটিন কি ছিল সকাল সন্ধে, মানে কখন উঠতে, কি করতে, একটু শুনি না, কি খেতে? 7টায় বেরোনো, 7টায় বেরোনো, এবং আমার এখানে যতগুলো ধরো গ্রাম পঞ্চায়েত বা আমাদের যেখানে আমাদের হিসেবে অন্তত এই 5টা মন্ডল যেটা থাকে, 5টা মন্ডলের যত গ্রাম আছে, যত বুথ আছে, সবগুলো কভার করার একটা টার্গেট ছিল। 7টায় উঠতাম, একেবারে প্রায় 2টো অবধি প্রচার হতো। এমনিতে প্রচন্ড রোদ, ফলে 2টোর পর এমনি টিফিনের বিরতি দিতেই হতো, খাবারের করা যেতও না। 4টের পর থেকে আবার 9টা, 9:30, 10টা অবধি, 4টে থেকে 6টা অবধি ওই বাড়ি বাড়ি যেতাম, সকালেও বাড়ি বাড়ি যেতাম। আর 6টার পর হচ্ছে ওই স্ট্রিট কর্নার, 3টে 4টে জায়গায় পথসভা হতো। রাতে ঘুমটা ঠিকঠাক হতো না? ঘুমের মধ্যেও সব, মানে সব ভাবনা আসতো, কি হবে, খুব কি একটা করব? ঘুম কদিনে হয়নি, আমার চেহারার অবস্থা দেখে বুঝতে পারছো। প্রায় ফোন টোন ছেড়ে সবকিছু মানে শেষ করতে করতে প্রায় রাত 2টো বেজে যেত। আর 2টো থেকে বুঝতেই পারছো ওই 6:30, 7টায় আবার উঠে পড়তে হচ্ছে। মোটামুটি এই গত 15 দিনে ওই 5 ঘন্টা করে ঘুমিয়েছি ম্যাক্সিমাম, তাও হয়নি, মাঝে মাঝে ঘুম ভেঙে গেছে। আর এখন ছবিতে কেমন লাগছে জানি না, মোটামুটি কয়েক কেজি ওয়েট কমেছে। ওয়েট কমেছে, একটু রুক্ষ সূক্ষ্ম ব্যাপারটা এসে গেছে, সেটা হ্যাঁ, হয় আর কি। একটা মানে নিজের প্রতি যত্নবান হওয়াটা সম্ভব হয়নি, হওয়ার কথাও না। মানব, আমি জানতে চাই যে এই যে ইউটিউবে কাজ করা, আমরা তো স্টুডিওতে বসে কাজ করি, যেসব ফুটেজ আসে সেগুলো আমরা দেখাই, সেটাকে নিয়ে কিছু বিশ্লেষণ করে দিই। তুমি তো একেবারে বুথে নেমে, এলাকায় নেমে কাজ করলে, কি দেখলে প্রচারে নেমে, কি অভিজ্ঞতা হলো? দারুণ, মানুষের প্রচুর সাড়া পেয়েছে। মানে মানুষ যে এবার পাল্টাতে চাইছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের বিজেপির তরফ থেকে যেমন বলা হচ্ছে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার, মানুষ তা বলছে। সবচেয়ে যেটা আমার অবাক করেছে যে গ্রামগঞ্জের মানুষ, আমরা তো বলি যে
ভাতাতে সিট বেরিয়ে যায়, ভাতাতে টিকিট বিক্রি হয়, মানে ভাতাতে টিকিট পেয়ে যায়। বিশ্বাস করবে না, একেবারে গরিব মানুষের এরিয়ায় সেখানকার মহিলারা ছেঁড়া শাড়ি পরে আছে। তাদেরকে যখন আমি বলছি ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে বিজেপি ক্ষমতা আসার পর থেকেই, এই এলাকার মানুষও পরিষ্কার বলছে যে আমাদের ছেলে মেয়েদের হাতে কাজ চাই, চাকরি চাই, ভাতা চাই না। অবিশ্বাস্য লেগেছে আমার। একটা বড় হাওয়া রয়েছে, মানে পরিবর্তন যে হচ্ছে সেটা আমি এই ১৫ দিনের প্রচারে পরিষ্কার বুঝতে পেরেছি। যেখানে গেছি বিশাল হাওয়া। আর এমনি অনুন্নয়ন রাস্তাঘাট মানে ধরো সামনে থেকে গিয়ে দেখা, লোকজনের অভিযোগ বা নিজে দেখা রাস্তার সামনে, সেটাই বা কি চোখে পড়লো? রাস্তাঘাটের উন্নয়ন খুব একটা হয়নি। আবাস যোজনার বাড়ি গরিব মানুষরা পায়নি। ফলে এমন এমন কিছু জায়গায় গেছি, সেখানে মানুষ আমাকেই বলছে যে এই তো আপনারা আসেন ভোট চান, তারপরে রাস্তা হয় না। মানে তৃণমূল নেতাদের ক্ষোভ অনেক সময় আমার উপরে বর্তেছে। আমি তাদেরকে আশ্বাস দিয়েছি যে আমি আপনাদের ঘরের ছেলে, এলাকায় দাঁড়িয়ে থেকে আপনাদের সঙ্গে নিয়ে কাজ হবে। এবং শুধু তাই নয়, দুর্নীতি বন্ধ করার জন্য কোন রাস্তায় কাজ হচ্ছে, রাস্তার কাজ, আলোর কাজ, জলের কাজ, সেখানে স্থানীয় মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। স্থানীয় মানুষ জানবে কত টাকার কাজ হলো, কি কাজ হলো, কে কাজ করছে, কিভাবে কাজ করছে। ফলে চুরি দুর্নীতি বন্ধ করা যাবে। ফলে মানুষ এটা নিচ্ছে। একটা পরিবর্তন চাই, শুধুমাত্র তৃণমূলকে হারানোটা নয়, তৃণমূলকে তো হারাতেই হবে। এই যে সিস্টেমগুলো যে পরিবর্তন, যেটা কোনো রাজনীতিবিদ বলে না, সেই সিস্টেমগুলোর পরিবর্তনের কথা বলেছি। মানুষ এই জন্য খুব খুশি, মানুষ নিচ্ছে যে এমন একজন সাধারণ মানুষ এবার রাস্তায় নেমেছে যে আগে কোনো রাজনীতি করেনি, কিন্তু রাজনীতির যে বস্তা বোঝার সিস্টেম সেগুলোকে চেঞ্জ করার কথা বলছে, মানুষের হাতে ক্ষমতা দেওয়ার কথা বলছে, নেতারা দাদাগিরি করবে এগুলো বন্ধ করার কথা বলছে। ফলে মানুষ খুব ভালো নিয়েছে এই প্রচারটা আমি করেছি, এবং মানুষ বুঝেছে যে একজন পরিবর্তন করার জন্য রাস্তায় নেমেছে। তোমার প্রচারে বিজেপির মানে উপরস্তরের নেতা কাকে কাকে পেলে? আমাদের এখানে তো সুকান্ত মজুমদারকে পেয়েছি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আর মিঠুন চক্রবর্তীকে পেয়েছি। মিঠুন চক্রবর্তীর প্রচুর ডিমান্ড ছিল, গ্রাম্য অঞ্চল বুঝতেই পারছো, সবাই মিঠুন চক্রবর্তীর ডায়লগ শুনতে চায়। মিঠুন চক্রবর্তীকে পেয়েছি। আর সুকান্ত মজুমদার এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার একটা র্যালি হয়েছে, মিঠুন চক্রবর্তীর একটা জনসভা হয়েছে। এছাড়াও আহ ওই মিঠুন চক্রবর্তীর র্যালিতে আমাকে ভালোবেসে কয়েকজন এসেছিলেন, তুমি তাকে চেনো, সন্ময় দা এসেছিলেন, একাই পুরো মেমারি কাঁপিয়ে দিয়ে গেছেন। দেবদত্ত মাঝি এসেছিলেন, এরা সব এসেছিলেন। মানব, তোমার একটা আলাদা, যেমন তুমি ইউটিউবার ছিলে, সাংবাদিক তো আছোই, কিন্তু তোমার গ্রহণযোগ্যতার যে ব্যাপারটা আমি দেখি যে সনাতনী হিন্দুদের মধ্যে অনেক বেশি, এবং তুমি নানান প্রোগ্রামও অর্গানাইজ করেছো, গীতাপাঠ, কার্তিক মহারাজের কথাও বলতে হয় ইত্যাদি, তোমার যোগ বিরাট। কিন্তু সনাতনীর বাইরে ওখানে যে ভোট অংশটা রয়েছে, সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, তাদের মধ্যেও কি তোমার কোনো দেখলে, তোমার প্রতি সাড়ার কোনো লক্ষণ দেখলে? ভালো সাড়া হয়েছে। আর তৃণমূল তো মুসলিম ভোটটা পায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এবারে মেমারির যে সংখ্যালঘু মানে মুসলিম বুথগুলোতে আমি গেলাম, সেখানকার মানুষ এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলছে এবং বলছে পরিবর্তন চাই, যেটা আমার নতুন মনে হয়েছে। এবং আমার যারা কর্মী সমর্থক, যারা 2021-এ 2024-এ প্রচারে গেছে এই অঞ্চলেই, তারা বলছে যে 2026-এ সংখ্যালঘু মুসলিমরা যেভাবে সাড়া দিচ্ছে, বিজেপি প্রার্থী এসে কথা বলছে এবং বলছে পরিবর্তন চাই, সেটা একটা উল্লেখযোগ্য বিষয়, দারুণ বিষয়। মানে আমার মনে হয় না এবার মুসলিম শিক্ষিত সমাজের অধিকাংশ ভোট তৃণমূল পাবে। আমার মনে হয় না মেমারি বিধানসভা তার প্রমাণ দিয়ে দেবে। না, তুমি যে মুসলিম বুথে বা এলাকাতে গেলে, তোমাকে দেখে মুসলিম লোকেরা ভয় পাননি যে বাবা এই তো হিন্দু নেতা এসে গেছে? না 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 না, একদম শিক্ষিত মানুষদের কাছে আমি হাত জড়ো করে দাঁড়িয়েছি, তারা পরিষ্কার এসে আমার সঙ্গে হাত মিলিয়েছেন এবং তারা বলছেন পরিবর্তন দরকার। আমি জানি না তারা বিজেপিকে ভোট দেবেন কিনা, কিন্তু তৃণমূলকে তারা ভোট দেবে না, এটা একেবারে পরিষ্কার। তৃণমূলকে আমাদের মেমারির অর্ধেক মুসলিম শিক্ষিত সমাজ ভোট দেবে না, পরিষ্কার একদম। ওকে, এবার আমি শেষের দিকে চলে এসেছি। আমি যেটা জানতে চাই, অনেকে তো আমার উপরে দায় বেশি পড়ে গেছে যে আপনাকে ভিডিও বেশি করতে হবে, মানবগুহ ভিডিও করা বন্ধ করে দিয়েছেন কারণ ও কাজে ব্যস্ত। আমি 4-5টা করতাম, আমি এই কদিন একটু বেশি বেশি করে করছি। বিরাট চাপ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওয়ান ম্যান আর্মি। কিন্তু মানুষের একটা কৌতূহল আছে যে মানবগুহ তাহলে কি মানে করবেন, এমএলএ তো হয়তো হয়ে যাবেন, তারপর কি আর ইউটিউবে বা প্ল্যাটফর্মে যেভাবে কথা বলা, মানুষের কথা তুলে ধরা, সেই কাজ কি আর কখনো করবেন না মানবগুহ এমএলএ হয়ে যাবার পরে? আবার কেউ কেউ বলছেন না হলেই ভালো, বরং উনি ইউটিউবার হিসেবে আমাদের ভালো ভালো থাকবেন, কারণ এমএলএ হয়ে গেলে ব্যস্ত হয়ে যাবেন। তো তাদের উদ্দেশ্যে কি বলে দাও, কি বার্তা দেবে? মানবগুহ মেমারিতে জিততে চলেছে। মেমারিতে পদ্ম ফুটছে, বিজেপি জিতছে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 4ঠা মে গেরুয়া আবির খেলা হবে, মানুষকে আমি লাড্ডু খাওয়াবো। এবং আমাদের যে বিধানসভার অফিস হবে বা বাকি যে আমাদের অফিসগুলো আছে, সেখানে একটা করে স্টুডিও করে নেবো, কোনো চিন্তা নেই। এমএলএ হয়েও মানুষকে খবর শোনাবো,
কারণ দেখো একটা কথা, সত্যি কথা বলতে কি, আমি তো সোজা সাপটা কথা বলা পছন্দ করি। আমি তো কোনো চুরি দুর্নীতি করতে পারবো না। তাহলে এই যে যদি এমএলএ হই, মানুষ তো আমাকে জেতাচ্ছে, আমি তো এমএলএ হচ্ছি, মানুষ আমাকে জেতানোর পর এমএলএ হলে তার তো একটা খরচ আছে। তুমি ভালো করে জানো এমএলএ কে সরকার কত টাকা দেয়। সেই টাকায় এমএলএ চলা সম্ভব নয়। এবার আমি যদি চুরি দুর্নীতি না করি, তাহলে তো আমার তো একটা খরচা চলতে হবে। তাহলে আমাকে এই ইউটিউবটা চালাতে হবে এবং এখান থেকে আমার কর্মীদের জন্য খরচা আমাকে তুলতে হবে। ফলে আমার যে ধরো এমএলএ এর যে অফিস থাকবে বা অন্যান্য বিভিন্ন মন্ডলে ধরো আমার যে অফিস থাকবে, সেখানে হয়তো দেখা যাবে আগামী যে স্টুডিও হচ্ছে এবং মানবগুহ বিধায়ক সাংবাদিক হিসেবে কথা বলছে, অসুবিধার কি আছে? তো আমরা তো এখানে বিধায়ক সাংবাদিক অনেক দেখেছি, বিধায়ক সাংসদ সাংসদ সাংবাদিক অনেক দেখেছি, অসুবিধার কি আছে? নতুন একজন জড়ো হবে, খবর ছাড়া যাবে না। ওয়ান্স এ জার্নালিস্ট অলওয়েজ এ জার্নালিস্ট, এটা থাকবে, হয়তো অত পরিমাণে হবে না, কারণ মানুষের কথা বলতে হবে, মানুষের উন্নয়নের কাজ করতে অতটা সময় পাবো না, কিন্তু দিনের শেষে একটা দুটো খবর অবশ্যই করবো। না, আমি আরেকটা কথা বলি, তুমি যখন বললে যে স্টুডিও করব, আমি দেখলাম এবারই প্রথম নরেন্দ্র মোদী প্রচারে এসে উনি কিন্তু কতগুলো কথা বলে গেছেন, তার মধ্যে যুবকদের উদ্দেশ্যে কন্টেন্ট ক্রিয়েটার যে যারা, তাদের জন্য স্টুডিও করা হবে, ল্যাব করা হবে কলেজে, এবং উনি নিজে বলেছেন আমি এগুলো খুব ফলো করি। মানে যে ডিজিটাল যে প্ল্যাটফর্ম, হয়তো নিউজের ব্যাপারটা এরকম আলাদা করে বলেননি, কিন্তু এইগুলোকে উনি খুব সাপোর্টও করেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন। তো ফলে ওই কাজের জায়গা তো থাকবেই, কিন্তু তোমার কাজের পার্ট সাংবাদিকতা, রিপোর্ট তুলে ধরা, তো সেটা করতে হবে। এখন যেহেতু তুমি একটি পার্টির সঙ্গে ডিরেক্টলি যুক্ত হয়ে গেছো, হ্যাঁ লাইন ফোন টোন আসছে মনে হচ্ছে প্রচুর। এখন যেহেতু তুমি একটা পার্টির সঙ্গে যুক্ত হয়ে গেছো, তোমার কাজের হয়তো অনেকটাই এদিকে চাপও থাকবে, লিমিটেশনও থাকবে। তো যাই হোক, তুমি বলছো যে আমি ইউটিউবার হিসেবে আমি থাকবই, মানে সে যাই হোক রেজাল্ট, এমএলএ হয়ে গেলেও আমি ইউটিউবার হিসেবে মানুষের সামনে যেভাবে খবর করতাম সেভাবে একটা দুটো হলেও খবর করব। যাই হোক, বার্তা পেয়ে গেলেন তোমার সব দর্শকরা, আমি ওখানে একটা চাপ মুক্ত হব, আমার উপরে প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে অনেক খবর করার। যাই হোক, আজকে দিনটা কাটুক, রাত পোহালি ভোট। এখানে মেমারিতেও কিন্তু প্রচুর লোক জিজ্ঞেস করেছে, মেমারিতে মিঠুন চক্রবর্তীর প্রোগ্রামে সন্ময়দাকে এবং শুদ্ধশীলকে দেখে কিন্তু প্রচুর মানুষ প্রশ্ন করেছে যে শফিকুল ইসলাম কেন মেমারিতে এলো না, তোমার এত ডিমান্ড এখানে। যাবো, এমএলএ হয়ে যাও, মিষ্টি খেতে যাবো, তোমার ওখানে কাজ করব, আর কাজ যদি না করো তার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে খবরও করব, নো প্রবলেম। একদম একদম এমএলএ হয়ে কাজ একদম। করতে হবে। যাই হোক, আচ্ছা সিকিউরিটি কেমন আছে ওখানে? আমার তো কোনো সিকিউরিটি নেই, আমার মানুষই আছে আমার আমি সঙ্গে। এমনি এমনি মানুষের যে ভোটের সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্স। সিকিউরিটি প্রচুর, আধা সামরিক বাহিনী প্রচুর আছে, প্রচুর আধা সামরিক বাহিনী আছে, ফলে এখন অব্দি নিরাপত্তার কোনো অভাব কিছু হয়নি। আর শুনেছি তৃণমূলের প্রার্থী কিছু বহিরাগত লোক ঢুকিয়েছে, আমাদের ছেলেমেয়েরা নজর রাখছে এবং খবর পেলেই পুলিশ এবং এই পুলিশ অবজারভারকে জানাচ্ছে। সিকিউরিটি প্রচুর আছে, আমার ব্যক্তিগত সিকিউরিটি কিছু নেই, আমি এখনো কোনো সিকিউরিটি নিইনি বা সিকিউরিটির জন্য বলিও নি। আমার কর্মী সমর্থকরা সব পাশে আছে, আমার কোনো সিকিউরিটি লাগবে না। ওকে, অসংখ্য ধন্যবাদ মানব গুহ, পরে আবার দেখা হবে। আজকেও খুব ব্যস্ত আমি জানি, ভালো থেকো। একদম। ওকে দর্শক, শুনলেন মানব গুহ সরাসরি ছিলেন, ব্যস্ততা আজকেও আছে, আজ হয়তো প্রচার নেই কিন্তু অনেক কাজ তো আছে, তো তার মধ্যেও আপনাদের সামনে আনলাম, কিছু কথা হলো, একেবারে বন্ধু তো সেই স্তরেরই কথা, সেইভাবেই কথা। আর কোথাও কিছু গণ্ডগোল হলে হেল্পলাইন নাম্বার তো আমি আগের ভিডিওতে দিয়েছি, সেখানে ফোন করে জানাবেন বা মেল করে জানাবেন। তো দেখা যাক দর্শক, রাত পোহালেই ভোট, এই দফার ভোটটা কেমন হয়। প্রথম দফার ভোটে তো একটা বিরাট ইঙ্গিত চলে এসছে পরিবর্তনের। এখন এই দ্বিতীয় দফার ভোট শেষেই আমরা হয়তো এক্সিট পোল দেখব, কোন মানে সংস্থা কি বলছে, আর 4 তারিখে ফাইনাল রেজাল্ট। দর্শক, কি হতে পারে আপনাদের কি মনে হয়? আপনাদের কি আন্দাজ, কি ইঙ্গিত পাচ্ছেন অবশ্যই বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।